এই প্র্যাকটিস সেটের 52 দাগের প্রশ্ন পর্যন্ত আমরা সমাধান করেছি আগের ক্লাসে। আমরা আজকে 53 দাগের থেকে আমরা প্রশ্নের সমাধান করব। তো এই প্রশ্ন সমাধান করার আগে তোমাদেরকে একটা বিষয় আমি জানিয়ে দিই। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা আপনার নাম্বার কত। তো আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে নাম্বার হচ্ছে 85 3টি নয়, 85 3টি নয়, 82 506। এই নাম্বারে তোমরা ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারো। যে কোনো বিষয়ে হেল্প করার জন্য অবশ্যই আর এডুকেশন স্কুল সবসময় প্রস্তুত। চলো আমরা 53 দাগের প্রশ্ন সমাধান করি। 53 দাগের প্রশ্ন আছে, একজন মহিলার বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর আগে পুত্রের বয়স তার পিতার বয়সের 1/6 ছিল। যদি তার পিতা তার মাথার থেকে 5 বছরের বড় হয় তাহলে পুত্রের বর্তমান বয়স কত? যেহেতু পুত্রের বর্তমান বয়স বলেছে, তাহলে এখানে আমরা দিচ্ছি পুত্র, তারপরে এখানে দিচ্ছি পুত্রের মাতা অর্থাৎ ওই মহিলা, তারপর এখানে দিচ্ছি পিতা। এখন দেখো তিনজনের বয়স আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তার মধ্যে উত্তর চেয়েছে কিন্তু পুত্রের বর্তমান বয়স কত। তাহলে পুত্রের বর্তমান বয়স 10 বছর, 12 বছর, 15 বছর, 18 বছর থেকে একটি হবে। তা আমরা 10 বছরটা ধরবো। দেখি পুত্রের বর্তমান বয়স যদি 10 বছর হয় তাহলে মাতার বর্তমান বয়স কত হবে? তার পুত্রের 3 গুণ অর্থাৎ 30 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বলছে 5 বছর আগে পুত্রের বয়স তার পিতার বয়সের 1/6 ছিল। দেখি 5 বছর আগে কত ছিল পুত্রের বয়স? 5 বছর আগে ছিল 10 থেকে 5 বিয়োগ করো তাহলে 5। এখানে বলেছে দেখো 5 বছর আগে পুত্রের বয়স তার পিতার বয়সের 1/6 ছিল। তাহলে 5 বছর আগে যদি পুত্র 5 হয় তাহলে অবশ্যই পিতার বয়স হবে 30, অর্থাৎ 30-এর 1/6 হলে তাই 5 হবে। 30-এর যদি 1/6 হয় তবেই কিন্তু পুত্রের বয়স 5 হবে। তা 5 বছর আগে যদি পুত্রের বয়স 5 হয় তাহলে 5 বছর আগে কিন্তু পিতার বয়স ছিল 30। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার বলছে যদি তার পিতা তার মাতার থেকে 5 বছরের বড় হয় তাহলে পুত্রের বর্তমান বয়স কত? যদি তার পিতা তার মাতার থেকে 5 বছরের বড় হয়, যদি 5 বছর আগে পুত্র বয়স 5 থাকে, 5 বছর আগে পিতার বয়স 30 থাকে, তাহলে 5 বছর আগে মাতার বয়স কত? 30 থেকে 5 বাদ দেবো তাহলে 25। তাহলে দেখো এখানে কিন্তু বাবা পিতা এবং মাতার মানে 5 বছর আগে পিতা এবং মাতার বয়সের পার্থক্য দেখো। 30 থেকে 5 বাদ 25 বাদ দাও তাহলে 5। এখানে সেটাই তো বলেছে, যদি তার পিতা তার মাতার থেকে 5 বছরের বড় হয়। তো এরকম অঙ্ক এইভাবে কিন্তু সহজেই সমাধান করা হয়। তাহলে 10 এর দাগ হবে সঠিক উত্তর 10 বছর। পুত্রের বর্তমান বয়স 10 বছর। চলো আমরা পরের প্রশ্ন দেখি কি আছে। যে কোনো অঙ্কের জন্য তোমরা ফোন করতে পারো, যে কোনো রিজনিংয়ের জন্য তোমরা ফোন করতে পারো 85 3 9 82 506 এই নাম্বারে। 54-এর প্রশ্ন আছে, কোন সংখ্যার দ্বিগুণ বর্গ 18-এর ঘন হয়? সংখ্যাটি হলো, সংখ্যাটি তোমাকে নির্ণয় করতে হবে। একটা আছে 54, একটা আছে 108, একটা আছে 432, আর কোনোটিই নয়। তো এই অঙ্কটা তুমি কীভাবে সহজে সমাধান করবে? এখানে তুমি সংখ্যাটা মনে করো এক্স, এক্সের দ্বিগুণ বর্গ অর্থাৎ এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার সমান সমান 18 ঘন হয়। 18 ঘন মানে 18 কিউব। এখন এখান থেকে খুব সহজে আমরা এরকম করতে পারি, এক্স সমান সমান এই স্কোয়ারের জন্য রুট দিতে পারি 18 কিউব মানে 18 3টি 18 গুণ করতে পারি বাই এই 2টার নিচে চলে আসবে। এখান থেকে আমরা 9 দ্বিগুণে 18 করতে পারি। এখন দুটো 18 মিলে একটা 18 বাইরে চলে আসে, এক্সের মান হয়ে যায় দুটো 18 মিলে একটা 18 বাইরে চলে আসে। আর এই যে 9 আসে না, 9টা 3 গুণ 3 হয়, সেক্ষেত্রে দুটো 3 মিলে একটা 3 বাইরে চলে আসে। তাহলে এখানে 3 18 54 হয়। দেখো এর দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। 55 দাগের প্রশ্ন দেখো, 20 জন ছেলের একটি দলের গড় ওজন 89.4 কিগ্রা গণনা করা হয়েছে। পরে দেখা গেল যে 87 কিগ্রা ওজনের একজনের জায়গায় 78 কিগ্রা হিসাব করা হয়েছিল। তাহলে সঠিক গড় কত? তা দেখো 89.4, 20 জনের গড় ওজন কিন্তু বলেছে 89.4 কিগ্রা। তাহলে মোট ওজন কত? তো এখানে আমরা 89.4 একে 20 দিয়ে গুণ করবো। তা 20 দিয়ে গুণ করলে একটা শূন্য বসে যায়। এবার 4 দ্বিগুণে 8, 9 দ্বিগুণে 18, 8 হাতে 1, 8 দিনে 16 আর 1 17। তো এখানে দেখো একটার আগে দশমিক, তাই এই একটার আগে দশমিক এই কেটে দিলাম, তাহলে 1788। এবার এখানে দেখো 78 কিগ্রা 87 কিগ্রা ওজন নিয়েছে, কিন্তু আসল ওজন ছিল 78 কিগ্রা। কিছু ওজন কমিয়েছে, সেটা কতটা ওজন কমিয়েছে? এই যে 87 আর এই জায়গায় যে 78,
এটা কিন্তু কমিয়ে ফেলেছে, তা 8 আর কত হলো 17, 9 হলো 17, হাতে 1, 7 একে 8, এই 9 কিকিরা কমিয়ে ফেলেছে, তাই 9 কিকিরা এর সাথে যোগ করে দেবো। যোগ করলে কত হবে, 8 আর 9 17, 7, হাতে 1, 8 আর 1 9, আর এই 17 বসে গেল। এবার বলেছে, এখানে বলেছে তাহলে সঠিক গড় কত। এবার আমরা এটাকে 20 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে 10 দ্বিগুণে 20 হলে এখানে 8 দিনও 16 আর 1 দাও 17, 9 দিনও 18 আর 1 দাও 19, তারপরে 17, 8 দিনও 16 আর 1 দাও 17, 5 দিনও 10, অর্থাৎ এখানে হবে কত, 8 9 8.5 বাই 10। এখন এ দেখো একটা শূন্য নিচে একটা শূন্য আছে, তাই দশমিক ঘর আরেক ঘর এগিয়ে আসবে, তার মানে 89.85 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর 89.85। চলো আমরা 56 দাগের প্রশ্নে চলে যাই। 56 দাগের যে প্রশ্নটা আছে দেখো, √2 2 + √2 ইকুয়াল জিজ্ঞাসা চিহ্ন। এবার এখানে তোমার এটাকে সমাধান করতে হবে, এর উত্তর কত হবে। তো এটা কিছু না, এটা কিন্তু কর নিরসন, তো এই কর নিরসন তোমাকে করতে হবে। এখানে √2, এখানে 2 + √2 আছে না, এখানে 2 + √2, তোমার এই জায়গাটায় কী করতে হবে, 2 - √2 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, 2 - √2 এটা দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। তো এখানে আমরা পাবো কি, এখানে 2√2 পাবো, 2√2 পাবো, আর পাবো এই √2 গুণ করলে 2 হয়, তো এখানে -2 পাবো, বাই এখানে 2 এর হোল স্কোয়ার পাবো, -√2 এর হোল স্কোয়ার পাবো। কেন, এটা হচ্ছে a + b × a - b, এই সূত্রে চলে আসে। সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটায় কি করতে পারি, এই 2 আর এই 2টা কমন নিতে পারি, তাহলে ওপরে থাকবে কি √2 - 1, আর নিচে থাকবে কি, নিচে থাকবে এই 2 দ্বিগুণে 4, আর √2 হোল স্কোয়ার করলে কিন্তু 2 হয়, তাহলে 4-এর থেকে 2 বাদ দিলে থাকে একটা 2, তাই এর নিচে শুধু 2 বসিয়ে দিলাম। তাহলে এই 2 কাটা গেল, থাকলো √2 - 1, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। চলো আমরা 57 দাগের প্রশ্নে চলে যাই। 57 দাগের প্রশ্ন আছে দেখো, প্রশ্নচিত্রে কাগজটিকে ভাঁজ করে কাটা হয়েছে, কাটার পর উত্তরচিত্রে কোন বিকল্প সঠিক চিহ্নিত করুন, কোন বিকল্পটি সঠিক চিহ্নিত করুন। তো এখানে দেখো, এই যে এই প্রশ্নচিত্রে এটা দেওয়া আছে, এটাকে তুমি কেটে তুমি এটা পাবে, বিদ্যাগটা পাবে। চলো আমরা 58-এর প্রশ্নটা দেখি। এখানে 58-এর প্রশ্ন আছে দেখো, প্রদত্ত প্রশ্নটির সঠিক জল প্রতিবিম্ব নির্বাচন করুন। এর জল প্রতিবিম্ব কী আছে দেখো, প্রত্যেকটা তোমার ভালোভাবে দেখতে হবে, তাহলে তুমি কিন্তু এর উত্তরটা খুঁজে পাবে। এর অপশান, এই যে জেড আছে, এই জেডের অপশানটা কিন্তু ভুল আছে, দেখো এই জেডের মতন আছে, জল ছবি ঠিক হলো না কিন্তু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর জেডটা কিন্তু উল্টো টাইপের হবে, তাহলে এটা কিন্তু হবে না এর দাগ। বিদ্যাগে দেখো, বিদ্যাগে যেটা আছে এর মধ্যে কোনটা প্রবলেম আছে, অবশ্যই একটা না একটা কিছু কিন্তু প্রবলেম হবে। এই যে 9টা আছে না, এই যে 9, এই 9টা কিন্তু এরকম হবে, কখনো এরকম এদিকে যাবে না, 6-এর মতো হবে না। আশা করি বুঝতে পেরেছো, বিদ্যাগটাও হবে না। সিদ্ধাগটা দেখো, সিদ্ধাগে দেখো 9-9-এর মতনই করে রেখেছে, তার মানে সিদ্ধাগটাও হবে না, অবশ্যই ডিদ্দাগটা হবে, এবং ডির সবগুলোই কিন্তু মিল আছে। জল ছবি, অর্থাৎ জলে যদি এই ছবিটা পড়ে তাই এরকম চিহ্ন দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু এগুলো সমাধান করতে হয়। 59 দাগের প্রশ্ন দেখো, যদি গুণ চিহ্ন দ্বারা যোগ বোঝানো হয়, ভাগ চিহ্ন দ্বারা বিয়োগ বোঝানো হয়, যোগ চিহ্ন দ্বারা গুণ বোঝানো হয়, বিয়োগ চিহ্ন দ্বারা ভাগ বোঝানো হয়, তাহলে এটা নিচের কোন সংখ্যার সমান হবে। তাহলে এখানে বলছে গুণ চিহ্ন দ্বারা যোগ বোঝানো হয়, তাহলে গুণটাকে আমি যোগ করে দেবো, আর ভাগ চিহ্ন দ্বারা বিয়োগ বোঝানো হয়, তাহলে এই ভাগটা আমি বিয়োগ করে দেবো, আর গুণটাকে আমি যোগ করে দেবো, কারণ গুণ চিহ্ন দ্বারা যোগ বোঝানো হয়েছে। তাহলে এখানে দেখো, এই -6 + 6 কেটে গেল, এই 4 আর এই 20 যোগ করলে হয়ে যাবে 24, তো এখানে সঠিক উত্তর হবে 24। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। এবার আমরা 60 দাগের প্রশ্ন দেখব। 60 দাগের যে প্রশ্নটা আছে, 60 দাগের প্রশ্ন দেখব, তবে তার আগে এখানে নির্দেশটা দেখে নেব। 60 থেকে 61 প্রদত্ত ছবিটি বিচার করে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন, যেখানে আয়তক্ষেত্রের অর্থ শিল্পী, বৃত্তের অর্থ খেলোয়াড়, ত্রিভুজের অর্থ ডাক্তার। তো এখানে এর সঠিক উত্তর কী হবে। তো চলো আমরা চলে যাই দেখি। এখানে এর ছবি দেওয়া আছে, আর এখানে কিন্তু বলে দেওয়া আছে।
তো এখানে কিন্তু বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বলে দেওয়া আছে প্রদত্ত ছবিটি বিচার করে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন। যেখানে আয়তক্ষেত্রের অর্থ হচ্ছে শিল্পী, বৃত্তের অর্থ খেলোয়াড়, ত্রিভুজের অর্থ ডাক্তার। তো এখানে কিন্তু সেইভাবে তো দেওয়া আছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ। এখন এখানে প্রশ্ন দেখো, 60-এর দাগের প্রশ্ন আছে কতজন খেলোয়াড় শিল্পী শিল্পীও নন ডাক্তারও নন। তাহলে শিল্পীও নন ডাক্তারও নন, সেটার হচ্ছে এখানে দেখো এই 25 জন, এটা কিন্তু আয়তক্ষেত্রের মধ্যে না, ত্রিভুজের মধ্যেও না, শুধু বৃত্তের মধ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা কিন্তু শুধু বৃত্তের মধ্যে। তো দেখো এই 25টা কিন্তু এখানে তোমার আয়তক্ষেত্রের মধ্যেও না, বর্গক্ষেত্র এই ত্রিভুজের মধ্যেও না, শুধু বৃত্তের মধ্যে। তাহলে খেলোয়াড় শিল্পী নন, হ্যাঁ খেলোয়াড় শিল্পীও নন ডাক্তারও নন, শুধু খেলোয়াড়, শিল্পী নন ডাক্তারও নন। তাহলে খেলোয়াড় শুধু 25 জন, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। 100টি দাগের প্রশ্ন আছে খেলোয়াড় কিন্তু শিল্পী ও ডাক্তার এমন কতজন আছে। খেলোয়াড় কিন্তু শিল্পী ও ডাক্তার, তাতে আবার এমন কতজন আছে। তো এখানে তিনটা, এই যে তিনটা দেখো ত্রিভুজের মধ্যে আছে, এই ত্রিভুজের মধ্যে আছে, আবার এই আয়তক্ষেত্রের মধ্যে আছে, আবার এই বৃত্তের মধ্যে আছে। তো সেক্ষেত্রে সিদ্ধাগ হবে সঠিক উত্তর। তিনজন কিন্তু মানে খেলোয়াড় কিন্তু শিল্পী ও ডাক্তার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা 62 দাগের প্রশ্নে চলে যাই। 62 দাগের প্রশ্ন আছে এখানে লাইফ ডিভাইন গ্রন্থের লেখককে। স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, সিস্টার নিবেদিতা, অরবিন্দ ঘোষ। তো অবশ্যই তোমরা জানো অরবিন্দ ঘোষ 1939 সালে এই বইটি লিখেছিলেন, যেটি কিন্তু মানুষের আধ্যাত্মিক বিবর্তনের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ এখানে তাহলে আমরা সঠিক উত্তর পাচ্ছি ডি দাগ। আমরা 63 দাগের প্রশ্নে চলে যাব। কোন অঞ্চলকে দক্ষিণের শস্য ভাণ্ডার বলা হয়। কাবেরী নদীর বদ্বীপ, কৃষ্ণা নদীর বদ্বীপ, গোদাবরীর বদ্বীপ, নর্মদার বদ্বীপ। তো এখানে 63 দাগের সঠিক উত্তর কী হবে? দক্ষিণের শস্য ভাণ্ডার হচ্ছে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলাকে বলা হয়, যেটি কিন্তু কাবেরী নদীর বদ্বীপে অবস্থিত। তো এখানে দক্ষিণের শস্য ভাণ্ডার, সেটি কিন্তু তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলাকে বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। আর সেটি কিন্তু এই যে কাবেরী নদীর বদ্বীপে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। এবার কাবেরী নদীটা তাহলে কোথায় অবস্থিত? অবশ্যই তামিলনাড়ুতে অবস্থিত। চলে যাব আমরা পরের প্রশ্নে। কোনটি প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র? এখানে আছে মেঠুর, এখানে আছে মাসকুন্দ, শিবসমুদ্রম, দার্জিলিং। তাহলে এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে সিদ্ধাগ। ভারতের প্রথম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্র হচ্ছে 1898 সালে দার্জিলিংয়ে স্থাপিত হয়। তারপরেই কিন্তু 1902 সালে কাবেরীর শিবসমুদ্রম জলপ্রপাতের কাছে আরও একটি স্থাপিত হয়। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু শিবসমুদ্রম ও দার্জিলিং। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দার্জিলিংয়ের এটা হচ্ছে 1898, আর শিবসমুদ্রম জলপ্রপাতের কাছে আরেকটি স্থাপিত হয়, সেটা কিন্তু 1902 সালে। শিবসমুদ্রম জলপ্রপাত কোথায় অবস্থিত? কাবেরী নদীর অবস্থিত। কাবেরী নদীটা কোথায়? তামিলনাড়ুতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কাবেরীর সঙ্গে শিবসমুদ্রম তোমরা কি করে মুখস্থ করে রাখবে? তো শিবের স্ত্রীর নাম হচ্ছে দুর্গা, দুর্গার অপর নাম কিন্তু কাবেরী। তাহলে কাবেরী নদীর ওপরে শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভুল যাবে না, শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপরে অবস্থিত। কাবেরী নদীটা কোথায়? তামিলনাড়ু। তাহলে আমরা এটা টিপসটা কীভাবে মনে রাখবো? শিবের স্ত্রীর নাম হচ্ছে পার্বতী বা দুর্গা, ঠিক আছে? তার অপর নাম হচ্ছে কাবেরী আছে। তাহলে শিবের স্ত্রী কাবেরী, এটা তোমাকে মনে রাখতে হবে। আর সেটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। সেখানে তোমাকে মনে রাখতে হবে এরা তামিল ভাষায় কথা বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। 65 দাগের প্রশ্ন কি আছে? কোন মহাসাগরের স্রোত ঋতু হিসেবে দিক পরিবর্তন করে? আটলান্টিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর। তো এর মধ্যে ভারত মহাসাগর কিন্তু বিশেষ ঋতুতে কিন্তু দিক পরিবর্তন করে। ভারত মহাসাগরের উত্তর গোলার্ধের স্রোত ঋতু হিসেবে দিক পরিবর্তন করে, বিশেষ করে মৌসুমী বায়ুর প্রভাবে। এই পরিবর্তনের কারণ শীতকালে স্রোত একদিকে এবং গ্রীষ্মকালে স্রোত অন্যদিকে প্রবাহিত হয়। চলো আমরা 66 দাগের প্রশ্নে চলে যাই। 66 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দাক্ষিণাত্যের শেষ পরাক্রান্ত হিন্দু সম্রাট কাকে বলা হয়? প্রথম মহেন্দ্রবর্মন, দ্বিতীয় পুলকেশী, রাজেন্দ্র চোল, আর কৃষ্ণদেব রায়। তো এখানে দাক্ষিণাত্যের শেষ পরাক্রান্ত হিন্দু সম্রাট হচ্ছে দ্বিতীয় পুলকেশী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বিদ্যাঘাবে সঠিক উত্তর দ্বিতীয় পুলকেশী। তো
দ্বিতীয় পুলকেশী ছিলেন চালুক্য রাজবংশের একজন শক্তিশালী সম্রাট, যিনি কিন্তু ষষ্ঠ শতাব্দীর শেষ দিকে এবং সপ্তম শতাব্দীর প্রথম দিকে দাক্ষিণাত্যের বিশাল অঞ্চল শাসন করেছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সঠিক উত্তর কিন্তু বিদ্যাক দ্বিতীয় পুলকেশী। চলো আমরা 67 দাগের প্রশ্নে চলে যাই। সার্কের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? ঢাকাতে, কাঠমান্ডুতে, ইসলামাবাদে, দিল্লিতে? তো অবশ্যই তোমরা জানো সার্ক এটা কিন্তু নেপালে অবস্থিত। আর সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালে অবস্থিত। আর হচ্ছে এটা নেপালের রাজধানী কাঠমান্ডু। এখানে সঠিক উত্তর বিদ্যাক। এর প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল কিন্তু 1985 সালে ঢাকায় হয়েছিল কিন্তু এর প্রথম শীর্ষ সম্মেলন। আর এর সদর দপ্তর বা মুখ্য কার্যালয় হচ্ছে নেপালে অবস্থিত, নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এখন এই সার্ক কথার অর্থ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। চলো আমরা 68 দাগের প্রশ্নে চলে যাই। 68 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? ইলিয়াস শাহ, সিকিন্দার শাহ, আজিম শাহ আর হামজা শাহ। তো এখানে 68 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 68 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। এই যে সিকান্দার শাহ, বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকিন্দার শাহ। মালদার পান্ডুয়াতে সুলতান সিকান্দার শাহ কিন্তু 1369 খ্রিস্টাব্দে আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই মসজিদটি ছিল বাংলার বৃহত্তম এবং উপমহাদেশের বৃহত্তম মসজিদগুলির একটা অন্যতম, সিকান্দার শাহ মসজিদ। সিকান্দার শাহ এর তৈরি আদিনা মসজিদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি আছে? 69-এর প্রশ্ন। দেখো 69-এর যে প্রশ্নটা আছে এইগুলো খুব সহজ টিপস এবং ট্রিক্স ইউজ করে কিন্তু তোমরা সমাধান করতে পারো। একটি ছক্কা দুটি অবস্থান দেখানো হয়েছে, 2-এর বিপরীতে কোন সংখ্যা আছে? তো দেখো এর ওপরে কিন্তু 5 আছে, এর ওপরে 5 আছে, এর এ সাইডে 1 আছে, এ সাইডে 1 আছে, কিন্তু এইটা সাইড চেঞ্জ করে 2 দিয়েছে, একটা 4 দিয়েছে। তাহলে অবশ্যই এই দুটোর মধ্যে মিল আছে, তাহলে এখানে 2-এর বিপরীতে 4ই হবে। তুমি দেখো এখানে কিন্তু তাই হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এইগুলো হচ্ছে এর টিপস। কিন্তু এরকম একই রকম লেভেল থাকলে কিন্তু এই যে দুটোর মধ্যে একটা পাল্টাপাল্টি থাকলে তুমি দেখবে এর বিপরীতে সেটাই থাকবে। তো 2-এর বিপরীতে 4 থাকবে অথবা 4-এর বিপরীতে 2 থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 70 দাগের প্রশ্নে চলে যাই। প্রশ্নের চিহ্নিত চিত্রটিতে ছবির মধ্যে গোপন করা ও লুকানো আছে। এই যে ছবিটা, এই যে চিত্রটা দেওয়া আছে, এটা কোন চিত্র থেকে এটা করা যায়? তো অপশানগুলো আমরা দেখবো। চলো আমরা পরে অপশানগুলো দেখি। এখানে দেখো 71 দাগের, এখানে দেখো 70 দাগের অপশান আছে এর দাগ, তা বিদ্যাগ, সিদ্ধাগ, এর মধ্যে কোনটা হচ্ছে সঠিক উত্তর? তো এর দাগ হবে সঠিক উত্তর, এর মধ্যে লুকানো আছে। চলো 71-এর প্রশ্ন দেখি। 71-এর প্রশ্ন আছে নিচের প্রশ্ন দুটির বিবৃতি এবং দুটি সিদ্ধান্ত দেওয়া আছে, বিবৃতিগুলি পড়ে প্রশ্নটির উত্তর দিন। বিবৃতি: কোনো নৌকায় দোকান নয়, সমস্ত দোকান হয় বন্দুক। কোনো নৌকায় বন্দুক নয়, কিছু বন্দুক হয় দোকান। এখানে বলছে প্রথম বিবৃতি বলছে কোনো নৌকায় দোকান নয়, তাহলে আমরা এখানে দিচ্ছি নৌকা আলাদা আর দোকান আলাদা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বলেছে সমস্ত দোকানই হয় বন্দুক, তাহলে দোকানটা যদি আমরা একটা বৃত্তের মধ্যেই রাখি, নৌকাটা আর একটা বৃত্তের মধ্যে রাখি, কারণ এরা আলাদা। এবার বলছে সমস্ত দোকান হয় বন্দুক, তার মানে কি সমস্ত দোকান হয় বন্দুক, তাহলে আমরা এই দোকান বন্দুক এক করতে পারি, একটা বৃত্তের মধ্যে রাখতে পারি, নৌকাটা আলাদা। এবার বলছে সিদ্ধান্ত আসবো কোনো নৌকায় বন্দুক নয়, নৌকার সঙ্গে বন্দুকের কোনো সম্পর্ক হবে না, কারণ নৌকা বন্দুক আলাদা, কারণ দোকানের সঙ্গে বন্দুকের একটা সম্পর্ক থাকতে পারে। এখানে বলছে কিছু বন্দুক হয় দোকান, হ্যাঁ দোকানের সঙ্গে বন্দুকের আমার সম্পর্ক থাকতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, দোকান আর বন্দুকের মধ্যে কিন্তু সম্পর্ক হতে পারে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো কিছু বন্দুক হয় দোকান, এটা বলতে পারবো। তাহলে এটা কিন্তু বলতে পারবো না। এখানে 1, 2 সঠিক, 1, 2 সঠিক নয়, কারণ শুধু 2ই সঠিক হবে সম্ভবত, তাই এটা কিন্তু হবে না। এখানে বলছে শুধু 1 সঠিক, কখনোই হবে না, 1 সঠিক হবেই না, নৌকা আলাদা। এখানে বলছে শুধু 2 সঠিক, হ্যাঁ এটা শুধু 2 সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সিদ্ধাক হবে সঠিক উত্তর। মানে কিছু বন্দুক হয় দোকান বা কিছু দোকান হয় বন্দুক, এরকম কিছু বলা যাবে। চলো আমরা 72 দাগের প্রশ্ন দেখি। 72 দাগের প্রশ্ন আছে, দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমাকে সমাধান করতে হবে। তো এখানে এই 13.96, এখানে তুমি এর 14 স্কোয়ার করে দেবে, এখানে এটা 15 স্কোয়ার করে দেবে।
তুমি এখানে এরমভাবে করতে পারবে, 18 স্কোয়ার করে দেবে, আর এটা যেটা আছে সেটাই করে দেবে। এখন এখান থেকে যদি আমার এটাকে ক্যালকুলেশন করা হয়, তা 14 196 পাবো, বিয়োগ 15 225 পাবো, আর এখানে 18 কত 324 পাবো, মাইনাস 32.65। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে এই দুটো বিয়োগ আর এই দুটো যোগ, তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, যোগ করি, তাহলে এখানে পাবো হচ্ছে 520। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পাবো 520। 32.65 আমরা 33 নিতে পারি। তাহলে এখানে যদি আমরা এই 225-এর সঙ্গে যদি যোগ করে দিই, কারণ বিয়োগ এই দুটো বিয়োগ, তা এখানে 32টা 33 করে নিচ্ছি, তাহলে 225 আর 33 কত হয়, 258 হয়। এবারে আমরা এটাকে বিয়োগ করে দিলে কত পাবো, 8 কত হলে 10, 2 হলে 10, হাতে 1, 5 এর 6, 6 কত হলে 12, 6 হলে 12, হাতে 1, 2 এর 3, 3 কত হলে 5, 2 হলে 5, 262 হয়। তাহলে আনুমানিক কিন্তু এটা 262। তাহলে তুমি এই জায়গাটায় এর সঠিক উত্তর কি করতে পারো, তো তুমি এর সঠিক উত্তর করতে পারো কিন্তু 64, 264 বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ এটা আমরা আনুমানিক করেছি, তাই আশেপাশে যাবে ওই 264। দেখো 73, এই 73 দাগের প্রশ্নের সমাধান করতে হয় কীভাবে। এরকম অঙ্ক থাকলে তুমি এখান থেকে দেখো, এখানে এখানে যেটা আছে, তুমি এখান থেকে 1 বিয়োগ 1-এর 4 করো, 1 বিয়োগ 1-এর 4 করলে তোমার কি হয়ে যাবে, 1 বিয়োগ 1-এর 4 করলে তুমি এখান থেকে পাবে 4 লসাগু 4 বিয়োগ 1 সমান সমান 3-এর 4 পাবে, 3-এর 4 পাবে। এইবারে তোমার তো আছে 1-এর 4, তা 3-এর 4টা তোমার 3টা কাটতে গেলে কি করতে হবে, সেই ক্ষেত্রে তোমার 1-এর 3 এখানে একটা কমন নিতে হবে। তার মানে 1-এর 3 সবার সাথে গুণ করতে হবে। 1-এর 3 কমন, 1-এর 3 যদি তুমি গুণ করো তাহলে এই 3 কেটে যাবে। সবার ক্ষেত্রে ওই ওপরে 3 চলে আসবে। এই 1 বিয়োগ 1-এর 4, তো তারপরে তোমার এটা হয়ে যাবে 1-এর 4, 1-এর 4 বিয়োগ 1-এর 7, এরকম করে এগুলো সব যাবে। সেই ক্ষেত্রে সবার উপরে এরকম 3 চলে আসবে। ক্যালকুলেশন করলে নিচে যে 28, 4 সাথে 28টা 88 থাকবে, কিন্তু উপরে সবার 3 চলে আসবে। তাই এই 1-এর 3টা কমন নিলে কি এই 3-এর সাথে সেই 3গুলো কাটা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমার সবার শেষে কি হবে, এরকম 1 বিয়োগ 1-এর 4, তারপরে 1-এর 4 বিয়োগ 1-এর 7, এরকম করতে করতে তোমার এই জায়গাটাই হবে কত, এই জায়গাটাই হবে তোমার হচ্ছে 1-এর 13 আর 1-এর 16, 1-এর 13 আর বিয়োগ 1-এর 16 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই তোমাকে এই জায়গাটার থেকে কি নিতে হবে, তাই তোমাকে প্রথমে যে সংখ্যা আছে 1, আর এই যে শেষ সংখ্যা আছে 1-এর 16, এই দুটো নিতে হবে। তাহলে তোমার এই যে 1-এর 3 কমন আসলো, এবারে 1 বিয়োগ 1-এর 16, এই যে তোমার হচ্ছে এই সংক্ষেপে তোমার শর্টে করতে হবে এইভাবেতে, 1-এর 3 ইন্টু 1 বিয়োগ 1-এর 16, প্রথম এটা নিতে হবে আর শেষেরটা নিতে হবে, প্রথম রাশি আর শেষ রাশিটা নিতে হবে, নিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, দেখো 1-এর 3 গুণ, এখানে দেখো 16 লসাগু হয়, 16 1-কে 16, 1 1-কে 1, তার মানে এখানে 15/16 হবে। তাহলে এখানে 3 আর 15 কাটলে হয়ে যাবে 5, তাহলে এটা হয়ে যাবে 5-এর 16। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সঠিক উত্তর হবে বিদ্যাক। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করতে হয়। আমি কিন্তু জাস্ট একটু বলে দিলাম, এখানে কিন্তু আমরা নিজেই বুঝতে পারছি 1-এর 3 কমন রেখে এই 1 বিয়োগ 1-এর 16 করতে হবে, ব্যাস তোমার অঙ্ক কিন্তু মানে সহজ এবং সমাধান খুব সহজে সমাধান হয়ে যাবে। চলো 74 দাগের প্রশ্ন দেখি। সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় নীল আলোয়, কমলা আলোয়, সবুজ আলোয়, লাল আলোয়। তাই সবচেয়ে কম হয় কিন্তু সবুজ আলোয়। সবুজ আলোয় কিন্তু সালোক সংশ্লেষ প্রায় হয় না, কিন্তু লাল আলোয় সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয়। এটাও তোমাকে পাশাপাশি মনে রাখতে হবে। চলো 75 দাগের প্রশ্ন দেখি। এখানে আছে পজিট্রনের চার্জের সঙ্গে সমান চার্জ হলো প্রোটন কণা, ইলেকট্রন কণা, আলফা কণা, নিউট্রন কণা। তো এখানে 75 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে প্রোটন কণা কিন্তু এর সঠিক উত্তর। পজিট্রন হলো ইলেকট্রনের প্রতিকণায় এবং এর বৈদ্যুতিক আধান, এর ভরও ইলেকট্রনের ভরের সমান হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখব। আমরা 76 দাগের এই প্রশ্ন দেখব। কোন পরমাণুর Ni এর মতো ইলেকট্রন বিন্যাস নয়? এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে Niর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 প্রথম কক্ষে, তারপর 8। প্রোটন সংখ্যা যেহেতু 10, তাই এর হচ্ছে 8 আর 2 হবে।
কিন্তু এখানে ক্লোরিনের আছে 17, তো প্রথম কক্ষে ওর 2টো ইলেকট্রন বসবে, তারপর কক্ষে 8টা ইলেকট্রন বসবে, তারপর কক্ষে 7টা ইলেকট্রন বসবে। তাই এই যে এগুলোর সঙ্গে এগুলো সবগুলো কিন্তু মিল থাকবে, কিন্তু এটার কিন্তু মিল থাকবে না, এই ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু মিল থাকবে না। তাই এখানে এর সঠিক উত্তর হবে এনির মতন ইলেকট্রন বিন্যাস নয় হচ্ছে ক্লোরিনের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? 77 প্রশ্ন আছে, যে আইসোটোপ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। দেখো এই 76 দাগের প্রশ্ন আরও তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা আমাকে ফোন করতে হবে 85 39 82 506 এই নাম্বারে। কেন এগুলো ডিটেলসে এগুলো ডিটেলসে বলা যায় ভালো। এখানে ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম কেন সোডিয়ামের মতো আচরণ করে বা সোডিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস, এটার ইলেকট্রন বিন্যাস আলাদা কেন, সেটাও কিন্তু ডিটেলসে বলা যাবে। এখানে বলতে গেলে না অনেকটা বড় হয়ে যায়, তাই কিন্তু এগুলো যখন অনলাইনে ক্লাস করে ছেলেরা তখন কিন্তু আমি এগুলো ভালো করে ডিটেলসে বুঝিয়ে দিই। আমরা 77 দাগের প্রশ্ন দেখব। 77 দাগে যে প্রশ্নটা আছে, যে আইসোটোপ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়, যে আইসোটোপ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়, এটা হচ্ছে এর অপশনগুলোর মধ্যে এই যে I-131, এটা কিন্তু আইসোটোপটা ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। আমরা 78 দাগের প্রশ্নে চলে যাব। পরিবেশে নাইট্রোজেন গ্যাসের বৃহৎ সংগ্রাহক হলো বায়ু, পৃথিবী, ভূত্বক, সমুদ্র, উদ্ভিদ এবং প্রাণী। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু বায়ু। চলো 79 দাগের প্রশ্ন দেখি। 79 দাগের প্রশ্ন আছে, একটি ম্যাপে 0.5 সেমি 10 কিমি নির্দেশ করে। যদি ম্যাপে দুটি শহরের মধ্যে ব্যবধান 82.5 সেমি হয় তাহলে শহর দুটির মধ্যে বাস্তব দূরত্ব কত? তো বাস্তব দূরত্ব তোমাকে এখানে চেয়েছে, তাহলে 0.5 সেমি সমান সমান হচ্ছে 10 কিমি। তাহলে 1 সেমি সমান কত? তাহলে 0.5। আর এই 82.5 সেমি এইটা সমান কত? 82.5 এইটা সমান কত? তাহলে এইটার আগে দশমিক, এইটার আগে দশমিক, এইটা আমরা কেটে দেবো। তাহলে এখানে আমরা পাবো কত? 5 একে 5 আর 3 দাও 8, 5 ছক 30 আর 2 দাও 32, 5 5 25, 165। 165 সঙ্গে 10 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 1650। 1650 কিমি হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 80 দাগের প্রশ্নে চলে যাই। আমরা এবার 80 দাগের এই প্রশ্নটা দেখব। এক ব্যক্তি কিছু জিনিস কিনে 5% লাভে বিক্রি করলো। যদি সে 5% কম দামে জিনিসটি কিনে 1 টাকা কম দামে বিক্রি করতো, তারপর দেখো এখানে বলছে তাহলে তার 10% লাভ হতো। জিনিসটির ক্রয় মূল্য কত? তো জিনিসটির ক্রয় মূল্য তুমি যদি বার করতে চাও তাহলে এখান থেকে সহজেই বার করতে পারবে। দেখো জিনিসটির ক্রয় মূল্য 100 টাকা আছে, 150 টাকা আছে, 200 টাকা আছে, 500 টাকা আছে। তো 100, 200, 500-র মধ্যে আমরা দেখব। তো আমরা প্রথমে মনে করলাম জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। এখন আমরা চলে যাব এই পেজে। এখন এখানে আছে দেখো, এক ব্যক্তি কিছু জিনিস কিনে 5% লাভে বিক্রি করেছে। তা ক্রয় মূল্য আমি ধরেছি কত? জিনিসটার ক্রয় মূল্য ধরেছি 200 টাকা। 5% লাভে বিক্রি করা মানে কি? বিক্রয় মূল্য তখন কত হয়ে যাবে? 5% 100 টাকা যদি 5 টাকা লাভ হয় তাহলে 200 টাকায় সে 200 টাকায় সে 10 টাকা লাভ করবে, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 210 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্রয় মূল্য 200 টাকা, 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 210 টাকা। এখানে বলছে যদি সে 5% কম দামে জিনিসটি কেনে তাহলে তখন কত হবে ক্রয় মূল্য? তখন 5% কম দামে কিনলে ক্রয় মূল্য হয়ে যাবে 200 টাকার থেকে 5% কম, মানে 100 টাকায় 5 টাকা আর 100 টাকায় 5 টাকা, তার মানে 10 টাকা কম হয়ে যাবে। সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হয়ে যাবে 190 টাকা। সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? কারণ ওই আগের পেজে বলেছে 10% লাভ হবে, তাহলে বিক্রয় মূল্য 190 টাকার উপরে 10% লাভ করতে গেলে বিক্রয় মূল্য কত হবে? তো 190 ইন্টু 100 10/100, তাহলে বিক্রয় মূল্য কত আসছে আমরা কিন্তু দেখছি। তাহলে এই 0 এই 0 এই 0 এই 0, দেখো 9 11 99, 9 হাতে 9, 11 কে 11 আর 9 20। তাহলে এবার বিক্রয় মূল্য হচ্ছে 209 টাকা, আগের বিক্রয় মূল্য ছিল 210 টাকা। তাহলে আমরা পার্থক্যটা কত পাচ্ছি? 1 টাকা। দেখো 1 টাকা কমে, দেখো আগে 210 টাকায় বিক্রি করতে এখন 209 টাকায় বিক্রি করছে, 1 টাকা কমেছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা হয়। চলো আমরা 81 দাগের প্রশ্নে চলে যাই। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 200, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। তো আমরা পরের প্রশ্ন দেখব কি আছে। 81 দাগের প্রশ্ন। 81 দাগের প্রশ্ন আছে, একজন পুরুষ এবং একজন বালক একসঙ্গে একটি কাজ 24 দিনে শেষ করতে পারে। যদি সে 6 দিনে পুরুষ একা কাজটি করে তাহলে কাজটি 26 দিনে শেষ হয়ে যায়। বালকের কাজটি একা কত দিনে শেষ করবে?
এই যে প্রশ্ন 81 দাগের থেকে পরের প্রশ্নগুলো আমরা পরের একটি ক্লাসে করব। আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি, পরের ক্লাস দেখতে থাকার জন্য দেখতে থাকো, পরের ক্লাস দেখতে থাকো আর এডুকেশন স্কুল। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।